বরাবরের মতো এই ক্লাসের শুরুতে আমরা কিছু ব্রেন ব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং ফোকাস ট্রেনিং দিয়ে ক্লাস শুরু করব। সবার প্রথমে আমরা পুরো শরীরের নার্ভ সিস্টেমকে শান্ত রাখার জন্য শ্বাসের ব্যায়াম করব। ৪ সেকেন্ড নাক দিয়ে শ্বাস আমরা টেনে নেব। ৪ থেকে ৫ সেকেন্ড সেটা হোল্ড করবো বা ধরে রাখবো নিজের ভিতর। তারপরে ৫ থেকে ৬ সেকেন্ড ধরে সেটা ছাড়বো মুখ দিয়ে। এভাবে। এরকম করে ২ মিনিট করতে হবে। আমাদের মস্তিষ্কের যে ২ টা প্রকোষ্ঠ থাকে সেই ২ টা প্রকোষ্ঠকে অ্যাক্টিভ করার জন্য আমরা কিছু ব্রেইনের ব্যায়াম করব। আমাদের এই ডান হাত দ্বারা বাম মস্তিষ্ক পরিচালিত হয় বা অ্যাক্টিভ করা যায়। আর বাম হাত দ্বারা মস্তিষ্কের ডান প্রকোষ্ঠকে অ্যাক্টিভ করা যায়। তাহলে এখন আমরা এই ডান এবং বাম হাত দিয়ে এমন কিছু অ্যাক্টিভিটি করব যেন আমাদের মস্তিষ্কের ২ টা প্রকোষ্ঠ অ্যাক্টিভ হয়। আর ২ টা প্রকোষ্ঠ যখন অ্যাক্টিভ হবে তখন আমরা কোনো কিছু খুব সহজে শিখতে পারবো, যেকোনো পড়া অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবো, নিজের ভিতরে আয়ত্ত রাখতে পারবো। আমরা এই ডান হাত দিয়ে একটা তীর দেখার চেষ্টা করি প্রথম। আমরা জানি ত্রিভুজ ৩ টা বাহু দ্বারা তৈরি হয়, এই যে এইভাবে। এবার বাম হাত দিয়ে আমরা একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করি। চতুর্ভুজ আমরা জানি ৪ টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাহলে এইরকম করে একটা চতুর্ভুজ আঁকবো এয়ারে। সেটা আমরা খাতায় আঁকতে পারি, কিন্তু এয়ারে আঁকলে সেটা আমি ইনভিজিবল অবস্থায় সেটাকে আমি কি করতেছি, অ্যাক্টিভ রাখতে। এবার এই যে বাম হাত দিয়ে একটা চতুর্ভুজ আঁকবো, চতুর্ভুজ আঁকার চেষ্টা করবো। এবার ২ টা হাত একসাথে একসাথে করার চেষ্টা করি। ডান হাত দিয়ে ত্রিভুজ, বাম হাত দিয়ে চতুর্ভুজ। তাহলে কি হলো, এটার মাধ্যমে আমাদের মস্তিষ্ক অ্যাক্টিভ। আমরা মস্তিষ্ক অ্যাক্টিভ করার আরো কিছু ব্যায়াম করতে পারি। এই যে এটা এভাবে ধরে, এই যে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এরকম। তারপরে এই যে এরকম এরকম করে আমরা আরো অনেকগুলো ব্রেন ব্যায়াম শিখবো ধাপে ধাপে। আমরা এগুলো আসলে কেন করছি? যেন গভীর মনোযোগের সঙ্গে ১০ থেকে ১২ ঘন্টা পড়া ২ থেকে ৩ ঘন্টায় আমরা শেষ করতে পারি। এখন যেটা একটা খাতা নেই, খাতার ভিতরে যেটা একটা বিন্দু দিই, কলম দিই। সেই বিন্দুর দিকে ১ মিনিট চোখের পলক না ফেলে তাকিয়ে থাকি, যেন সব মনোযোগ, সব কিছু চিন্তা বাদ দিয়ে শুধু এটার দিকে গভীর মনোযোগ দিই। যে এটার ভিতরে ছোট ছোট কণাগুলো ডান্স করতে, ডান্সিং অবস্থায় আছে, আমি সেটাকে অবলোকন করতেছি, আমি সেটাকে উদযাপন করতেছি। গভীর মনোযোগ দিয়ে এটার দিকে, যেটা যদি খাতা হয় এই খাতার একটা বিন্দুর দিকে আমি সব এরকম ১ মিনিট চোখের পলক না ফেলে তাকিয়ে থাকি। এবার আমরা পড়া শুরুর আগে আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ যেন আমার পড়াশোনার ও মনোযোগ শক্তি বাড়িয়ে দেয়, স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়, জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেয়। সেটা আমরা বাংলায় বলতে পারি, আল্লাহ আপনি আমার জ্ঞান বুদ্ধি স্মৃতিশক্তি বাড়িয়ে। সেটাকে আমরা আরবিতেও বলতে পারি, রাব্বি জিদনি, রাব্বি জিদনি। এরকম করে আমরা ১০ থেকে ১৫ বার করতে পারি। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, তোমার হাতে একটা মাটির টুকরা আছে। এই মাটির টুকরাকে তুমি ভাঙতে চাও। ভাঙলে এটা একটু গুঁড়া পাওয়া, ছোট ছোট অংশ। এটাকে আরো যদি ভাঙো, আরো ছোট ছোট অংশ পাবো। তাহলে এটা আসলে কি, এই ছোট ছোট অংশগুলো মিলে কি তৈরি হলো, এই বড় মাটির টুকরোটা তৈরি হয়েছিল। আবার তুমি যদি একটা পাথর কল্পনা করো, তোমার হাতে একটা পাথর আছে, এই পাথরটাকে কোনো কিছু তুমি আঘাত করে হাতুড়ি বা কোনো কিছু দিয়ে শক্ত কোনো
এবার এটাকে ভাঙলে এটারও কণা কণা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। তাহলে মাটির থেকে এই কণাগুলো একটু ভিন্ন, কিন্তু এই যে পাথর থেকে আমরা ছোট ছোট কণা পাচ্ছি, শুধু কি পাথর বা মাটি? আমরা যদি চিন্তা করি যে আমাদের সামনে যে একটা বোর্ড আছে, এই বোর্ডকে যদি আমরা ভাঙি অথবা কাটি, তখন এটারও ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো। আমাদের এই যে শরীর, এই শরীরটা আসলে কি দিয়ে তৈরি? এই শরীরটা এই যে আমরা দেখতেছি এই যে চামড়া বা মাংস বা হাড়, এগুলো ছোট ছোট কণিকা দ্বারা গঠিত, এগুলোকে বলা হয় কোষ। এরকম কয়েক কোটি, কয়েক বিলিয়ন কোষ দিয়ে আমাদের মানব দেহ গঠিত। তাহলে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, বা বড় কোনো পদার্থকে ভাঙলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো, সেটা যদি আরো ভাঙি আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো। এই যে পদার্থের একটা ক্ষুদ্রতম কণা, সেটাকে আমরা কি বলবো? পদার্থবিজ্ঞানের ভাষায় বলবো পরমাণু। এটাকে আমরা বলবো পরমাণু। এই পরমাণু আসলে কতটা ছোট বা আকৃতি কিরূপ, সেটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিচ্ছি। এটা যদি একটা পরমাণু হয়, সেই পরমাণুটাকে যদি আমি বড় করে যদি একটা আপেল সমান করতে চাই, তাহলে একটা আপেল বড় হয়ে একটা পৃথিবী হয়ে যাবে। বুঝতেছি একটা পরমাণু কত ক্ষুদ্র কত ছোট। সেই ছোট জিনিসটাকে যদি আমি বড় করে যদি আমি একটা আপেল করতে চাই, এটাকে যদি আমি বড় করে একটা আপেল করতে চাই, তাহলে সেই আপেলটা বড় হয়ে কি হয়ে যাবে? একটা পৃথিবী হয়ে যাবে। এটা দ্বারা আমরা অনুধাবন করতে পারতেছি বা বুঝতে পারতেছি যে একটা পরমাণু খুবই ক্ষুদ্র, যা খালি চোখে দেখা যায় না। ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্র প্রয়োজন হয় একটা পরমাণুকে দেখতে, যে এটা এতই ক্ষুদ্র। আচ্ছা, এই যে পরমাণু, এটা আসলে কিরকম? এটা এত ক্ষুদ্র বলা হচ্ছে, কিন্তু এই জিনিসটাকে যদি আমি চিন্তা করি, একটা পরমাণু, সেই পরমাণুটা বেশিরভাগ অংশ হচ্ছে ফাঁকা। তাহলে সেটা আবার কি? এত ক্ষুদ্র সেটার ভিতরে আবার ফাঁকা। আসলেই তাই। যদি তুমি চিন্তা করো, একটা ফুটবল মাঠ, একটা বড় ফুটবল মাঠ, ফুটবল মাঠের ঠিক মাঝখানে যেখান থেকে খেলা স্টার্ট হয়, সেই জায়গায় একটা ফুটবল আছে, আর পুরো একটা মাঠ আছে। তাহলে এই পুরো মাঠ যদি হয় একটা বড় মাঠ, এইটার ভিতরে অল্প একটু জায়গা, এটা একটা মাঝখানে জায়গাটা একটা ফুটবল, এইরকম একটা অংশ হচ্ছে, এইটাতে কি থাকে? ভর থাকে বা প্রোটন থাকে, একটা পরমাণু। আর বাকি পুরো জায়গাটা হচ্ছে কি? ফাঁকা। এটা ফাঁকা মাঠ। এটা যদি আমরা এরকম করে দেখি যে এটা যদি একটা মাঠ হয়, ঠিক এটার মাঝখানে এই যে একটা অংশের ভিতরে কি আছে? একটা, এটার পরমাণুটার একটা ভর থাকে, সেই ভরটা ঠিক মাঝখানে থাকে, আর পুরো জায়গাটা হচ্ছে ফাঁকা থাকে। এইরকম, এই যে এইটা একটা পরমাণু, এইটা পরমাণুকে আমরা একটা মাঠের সাথে কল্পনা করছি বোঝানোর জন্য, যে এটার সাথে কতটুকু ফাঁকা জায়গা থাকে, কতটুকু আসল ভর থাকে। তো ভর থাকে খুবই অল্প, আর ফাঁকা জায়গা থাকে বেশিরভাগ জায়গা। এই জিনিসপত্রগুলো দিয়েই আসলে কি বিভিন্ন পদার্থ তৈরি হয়। তো এই যে আমরা পরমাণু পড়লাম, এই পরমাণু আসলে একটা সময় মনে করা হতো যে পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, এর নিচে আর ভাগ করা যায় না। তার পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেছেন যে না, পরমাণুকে আরো ভাগ করা যায়। ভাগ করলে কি কি পাওয়া যায়? সেটাকে পাওয়া যাচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই টাইপের আরো জিনিস পাওয়া যায়, সেগুলো হচ্ছে পরমাণু থেকে আরো ক্ষুদ্র। তাহলে এই একটা পরমাণু যদি ভাঙি, তখন সেটা কি কি পাবো? ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, আর এটা হচ্ছে নিউট্রন পাবো। এই তিনটা নর্মালি, এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো 9, 10 বা ইন্টারের পড়া। তোমরা ছোট, তারপরে তোমাদের এই জিনিসপত্রগুলো বললাম যেন তোমরা
পরমাণু জানতেছো, পরমাণু থেকে আর কি কি হতে পারে সেই জিনিসপত্রগুলো বেসিক ধারণা দেওয়া হবে। এগুলো 5, 6 নর্মালি এগুলো আলোচনা নাই, তোমাদের বইও এগুলো নাই, তোমাদেরকে এক্সট্রা দেওয়া হলো যেন তোমরা আসলে পরমাণু সম্পর্কে জানছো, তাহলে পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরকম জিনিস পাওয়া যায়, এই জিনিসপত্রগুলো জানবা। এখন এই যে একটা পরমাণু খুবই ক্ষুদ্র বলা হলো, সেই পরমাণুর ভিতরে ইলেকট্রন করা থাকে আর প্রোটন আর নিউট্রন করা থাকে, সেটা প্রশ্ন হতে পারে। তাহলে এই জায়গার ভিতরে আমরা যদি চিন্তা করি, এই যে আমরা বললাম এই যে একটা মাঠ, এই মাঠের ভিতরে এই যে মাঝখানে থাকে একটা ভর থাকে, সেই ভরের ভিতরের জায়গাটা থাকে কি? সেই ভরের ভিতরের জায়গাটা থাকে প্রোটন ও নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে এটার ভিতরে, প্রোটন আর হচ্ছে নিউট্রন এটার ভিতরে থাকে। আর এইটাকে কেন্দ্র করে এরকম করে ঘুরতে থাকে, এরকম করে ঘুরতে থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন। মানে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, আর প্রোটন ও নিউট্রন থাকে কোন জায়গায়, ঠিক কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে থাকে। আজকে কি কি পড়লাম, একটা পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, সেই পরমাণুর একটা সময় পর্যন্ত পরমাণু কণাগুলো সবচেয়ে ক্ষুদ্রতম কণা, তার পরবর্তীতে বিজ্ঞানীরা দেখছেন যে না, পরমাণুকে আরো ক্ষুদ্র করা যায়, সেগুলো কি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা। ওকে, এইবার এই তিনটা কিভাবে থাকে, ইলেকট্রন থাকে হচ্ছে ঘূর্ণায়মান অবস্থায় চারিদিকে, আর প্রোটন আর নিউট্রন মাঝখানে থাকে কেন্দ্রে, এটা হচ্ছে ভরের ভিতরে থাকে।